নেক্সট যেটা আমরা ছিলাম, আমাদের যেটা অবধি পড়ানো গেছে সেল, তাহলে যেটা বলছিলাম যে সাইটোজেনেটিক্স, সাইটোজেনেটিক্স তাহলে এর সঙ্গে কী যুক্ত হচ্ছে, সাইটোলজি প্লাস মলিকুলার বায়োলজি প্লাস জেনেটিক্স, এই তিনটে মিলে হচ্ছে সাইটোজেনেটিক্স। কে করেছে এই টার্মটা ইউজ করেছিল, কে? জেইস মোল, ভেরি ভেরি আইএমপি। আইডিয়া অর সেলুলার টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি কি? টোটিপোটেন্সি হচ্ছে কোনো একটি কোষ তার সেই ক্ষমতাকে বোঝায় যে ক্ষমতা দিয়ে সে তা একটা এন্টায়ার অর্গানিজম তৈরি করতে পারে। A single cell has the ability to produce the entire organism. আমরা জানি সেল টোটিপোটেন্সি কি, সেল, আমরা কলা গাছ তৈরি করেছি, ক্লাস 9-10 পড়েছিলাম, আমরা আবার পড়ব, তো এগুলো জানি। এটা এই সেল টোটিপোটেন্সি, সেলুলার টোটিপোটেন্সি কে পড়েছিল? হাইবারল্যান্ড। এটাকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কে? হ্যাভারল্যান্ড অ্যান্ড সেল টোটিপোটেন্সি, এই নামটাকে মনে রাখতে হবে। সেলুলার টোটিপোটেন্সি ওয়াজ। আরেকটা জিনিস যেটা হচ্ছে 1665 রবার্ট হুক সেল মানে কি যে দেখেছিল, নন লিভিং সেল দেখেছিল। আর অ্যান্টন ভন লিউয়েনহক, ভেরি ভেরি আইএমপি, উনি কিন্তু ফার্স্ট টাইম দেখেছিল কি, লাইভ সেল, জীবন্ত। কীভাবে দেখেছিল? এইটুকু দেখো বললো, এই আর কিচ্ছু নেই কিন্তু এনসিআরটিতে, এইটুকু, এই যে দেখো এইটুকুই এনসিআরটিতে পার্সেন্টেজ করা আছে, এটা আমি ডিটেলসে বলতেই হবে। তাহলে লিউয়েনহক প্রথম বিজ্ঞানী নয়, কিন্তু উনার কোনো বিজ্ঞানীর কোনো তকমা নেই, উনি একজন মানে ব্যবসায়ী টাইপের। ওনার একটা লেন্সের দোকান ছিল, কাজের সময় দোকান ছিল, বন্ধু বান্ধবের কাছ থেকে লেন্স নিয়ে আসতো। যাই হোক, অনেক গল্প আছে ওর বিরুদ্ধে, ওর দিকে আমি যাচ্ছি না। লিউয়েনহক, অ্যান্টন ভন লিউয়েনহক, উনি কোথাকার লোক ছিলেন? ভেরি ভেরি আইএমপি, হল্যান্ডের। এইসব কোশ্চেন করছে আজকাল, 2-4 বছর হচ্ছে এইসব কোশ্চেন করছে। ডেসক্রাইব করেছিল লাইফ সেলের উপরে। এবার যেটা বাড়তি, আনটাইটেলড সায়েন্টিস্ট, মানে তিনি কোনোদিনই সায়েন্টিস্ট ছিল না। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সি, এটা কত সালে? 1676। আর উনি রবার্ট হুক কত? 1665। ডিসকভার ব্যাকটেরিয়া ইন রেইন ওয়াটার। উনি যে দোকানে ছিলেন সেখানে জলের থেকে আসলে উনি কী করে দেখলেন? ওনার কাছে যেহেতু লেন্স থাকতো, ওনার কাছে সেই যুগে সবচেয়ে বেশি ভালো মাইক্রোস্কোপ ছিল, খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছিল লিওনকের কাছে। সিম্পল মাইক্রোস্কোপ হলো পাওয়ারফুল। তো উনি কী কী দেখতে পেয়েছিলেন? উনি হোয়াইট ব্লাড সেল দেখতে পেয়েছিলেন, রেড ব্লাড সেল দেখতে পেয়েছিলেন, ইস্ট দেখতে পেয়েছিলেন, তারপরে স্পাম দেখতে পেয়েছিলেন, ভাবতে পারো, স্পাম দেখতে পেয়েছিলেন, এবং উনি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দেখতে পেয়েছিলেন রেন ওয়াটারে, সেই জন্য নামকরণ করেছিলেন ওয়াইল্ড অ্যানিমিকুলস। এবং আর বেশি এগুলো দেখতে পেয়েছিলেন। পলি এমব্রায়োনি, বিভিন্ন ধরনের এমব্রায়োলজির যে এমব্রায়ো তৈরি হয় সেটা উনি দেখতে পেয়েছিলেন। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার মতন, কিন্তু লিওনক যেহেতু এনসিআরটিতে আছে, তাহলে ওনার কোথাকার লোক সেটা যেমন, এবং ওনার এই যে এত সালে উনি আবিষ্কার করেছিলেন এটাকে মনে রাখতে হবে, এবং ব্যাকটেরিয়া দেখেছিলেন সেটাকে অবশ্যই মনে রাখতে হবে। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতেই পারে। নেক্সট যেটা এনসিআরটিতে আছে, কি আছে? জি.এন. রামচন্দ্রন ওয়ার্কড ইন দ্য ফিল্ড অফ প্রোটিন স্ট্রাকচার। দেখো কিছু কিছু জিনিস আছে এনসিআরটিতে এক জায়গায় ব্লক করে লিখে দেওয়া, একটা প্যারা করে, কিন্তু কোশ্চেনগুলোকে এড়িয়ে গেলে চলবে না। ওখান থেকে কোশ্চেন যে আসতে পারে সেটা কিন্তু উনি, বিশেষ করে আমাদের ভারতীয়, উনি প্রোটিন স্ট্রাকচারের উপর উনি
কাজ করেছিলেন। শুধু তাই নয়, উনি হচ্ছে ফাউন্ডার অফ মাদ্রাস স্কুলস, এটা মনে রাখতে হবে, এবং অ্যানালাইসিস বায়োপলিমার্স, বায়োপলিমার্স কত সাল ওটা বড় কথা না, কোচিন এটা মনে রাখতে পারো, কিন্তু ভেরি ভাইটাল ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার অফ কোলাজেন, ভেরি ভেরি আইএমপি। কোলাজেনের স্ট্রাকচার আমরা পড়বো মলিকুলে, এটা যে ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার সেটা তখন বুঝতে পারবে, এখন সময় নেই বোঝানোর। এবং নেচার পত্রিকা কারা পড়ে তখনকার সময়, এবং এখনও নেচার পত্রিকা বিজ্ঞানীরা পড়ে, সেই পত্রিকাতে এত সালে পাবলিশ হয়েছিল। ওনার যে অ্যানালাইসিস অ্যালাউড দ্য কনফার্মেশন অফ প্রোটিন থ্রু দ্য ইউজ অফ রামচন্দ্র প্লট। কী ধরনের প্রোটিন যে যাই আবিষ্কার করুক না কেন, আগে রামচন্দ্রন প্লটে এসে সেই প্রোটিনকে ফেলতে হবে। সেটা সিম্পল না, কনজুগেটেড প্রোটিন না, 1 ডিগ্রি প্রোটিন না, 2 ডিগ্রি না, 3 ডিগ্রি না, 4 ডিগ্রি, এগুলো আমরা মলিকুলসে পড়বো। তাহলে ওখানে যেতে হবে। উনি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করেছিলেন, দিয়েছিলেন, যার উপরে এটা কিন্তু এনসিইআরটিতে বলা নেই, র্যাঙ্ক করেছিলেন, র্যাঙ্ক দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অফ স্ট্রাকচারাল বায়োলজি, যেটা বিভিন্ন স্ট্রাকচার, প্রোটিনের স্ট্রাকচারের উপরে করেছিলেন। তাহলে কী কী মনে রাখতে হবে? প্রোটিন স্ট্রাকচার, ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার অফ কোলাজেন, নেচার পত্রিকা, আর হচ্ছে রামচন্দ্রন প্লট, যেটা দিয়ে বিভিন্ন কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল? বিজ্ঞানীর নাম হচ্ছে লুইস পলিং। দেখো, গুরু ছাড়া কেউই কিন্তু এখানে আসতে পারেনি। যত পৃথিবীতে যত লোক নাম করেছে তার পেছনে একজন না একজন গুরু রয়েছেই। এখানেও কিন্তু রামচন্দ্রনের গুরু ছিল মিট করেছিল লুইস পলিং, অ্যান্ড ওয়াজ ডিপলি ইনফ্লুয়েসড বাই, তার দ্বারা ইনফ্লুয়েন্স পাবলিশ করেছিল দ্য মডেলস অফ আলফা হ্যালিক্স, ভেরি 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 ইম্পর্টেন্ট, অ্যান্ড বিটা প্লেটেড সিড। এগুলো পড়েছি আমরা, আরও পড়ব। তার মানে সিম্পল প্রোটিনের পরে কি, তারপরে যে প্রোটিনটা আসছে মানে 2 ডিগ্রি চেঞ্জ হচ্ছে, তাহলে 2 ডিগ্রিতে আলফা হ্যালিক্স আর বিটা প্লেটেড শিট, এইটা করেছেন, পাবলিশড দ্য মডেল। ভাবতে পারো, একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট যে রামচন্দ্রন, ওনার বাবা ছিল ম্যাথমেটিশিয়ান, যার জন্য উনি কিন্তু ম্যাথমেটিক্সের প্রতি একটা আগ্রহ ছিল, যার ফলে উনি এই জায়গাটা এসেছিলেন। এবং স্ট্রাকচার, বায়োলজিক্যাল স্ট্রাকচার দ্যাট ডিরেক্টস হিজ অ্যাটেনশন সলভিং দ্য স্ট্রাকচার অফ কোলাজেন, মেইনলি কোলাজেনের স্ট্রাকচারের উপরে উনি যে কাজ করেছিলেন সেটা হচ্ছে আলফা। দেখো কতগুলো পয়েন্ট রয়েছে, গোল গোল করে দিয়েছি, এই গোলগুলোর মধ্যে যে পয়েন্টগুলো মেইনলি, এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও বাকিগুলো কিন্তু সবগুলো ইম্পর্ট্যান্ট, এনসিইআরটি বলছে। নেক্সট যেটা হচ্ছে সেলস দ্য ইউনিট অফ লাইফ, সেল দ্য ইউনিট অফ লাইফ। এবার মোটামুটি যে আলোচনাটুকু হলো, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সব মাইকগুলো খুলে দিতে, ধরো মাইকটা খুললেও হবে না, যেটা হচ্ছে যে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো সম্বন্ধে আমি বলেছি, এবং তোমাদের যার যা প্রবলেম হবে বুঝতে, এই চ্যাপ্টারের কোষের চ্যাপ্টার সম্বন্ধে আমাদের ধারণা কি না, একটা কোষ কি, ইউনিট অফ লাইফ, ফাংশনাল ইউনিট অফ লাইফ আমরা পড়ে এসেছি। এটা বিভিন্ন রকম অঙ্গাণু থাকে, এই থাকে, বিভিন্ন অঙ্গাণুর বিভিন্ন রকম কাজ, এই সমস্ত সব কিছুই আলোচনা করেছি। কিন্তু এনসিইআরটি কী বললো, আমরা কিন্তু এখনও কোষের ভেতরেই যেতে পারিনি, বাইরে ঘুরেছি, এখনও ভেতরে কিন্তু প্রবেশ করতে পারিনি। ভেতরে প্রবেশ করব মোটামুটি, তাহলে আরেকবার ঢুকি ভেতরে, যতটুকু সময় পড়ানো যেতে পারে। আমরা মোটামুটি 1.5 ঘন্টা পড়েছি, আর কিছু সময় পড়ে নিই। সেল দ্য ইউনিট অফ লাইফ, একদম এনসিইআরটি কি বলছে,
when you look around you see both living and non living things. তুমি তোমার চারপাশে যখনই তাকাবে তখনই লিভিং। তুমি যে টেবিলটায় বসে আছো কাঠের টেবিল, সেটা নন লিভিং, কিন্তু একদিন সে লিভিং ছিল। ভালো করে বোঝো। তোমার বাড়িতে অনেক দীঘা পুরীতে ঘুরতে গিয়ে অনেক প্রাণীর সেল নিয়ে এসছো, এখন সে নন লিভিং, একদিন সে লিভিং ছিল। তাহলে তোমার চারপাশে বিছানা এই ওই অনেক কিছু দেখতে পাচ্ছ, সবই নন লিভিং। বাড়িতে আবার চারপাশে দেখতে পাচ্ছ পোকামাকড়, সব কিছুই দেখতে পাচ্ছ, মানুষও দেখতে পাচ্ছ, বাবা মাকে দেখতে পাচ্ছ, নিজেকে দেখতে পাচ্ছ আয়নার সামনে, সবই লিভিং। তাহলে দেখতে পাচ্ছ। ইউ মাস্ট হ্যাভ ওন্ডার্ড অ্যান্ড আস্কড ইয়োরসেলফ, তুমি নিজেকে প্রশ্ন করতো হোয়াট ইজ ইট, এটা কি, দ্যাট মেক্স অ্যান অর্গানিজম লিভিং। তাহলে এটা কি যা একটা অর্গানিজমকে লিভিং বলছে, আর হোয়াট ইজ ইট দ্যাট অ্যান ইনঅ্যানিমেট থিংস ডাজ নট হ্যাভ হুইচ এ লিভিং থিং হ্যাজ। তাহলে একটা কি বললো কথাটা ভালো করে বোঝো, যে সেটা কি জিনিস যে একটা জীবন্তকে জীবন দেয়, আর সেটা মানে জীবন নয়, মানে নন লিভিং কেন, যা জীবের দেহে আছে। মানে কথাটাকে বলেছে লিভিং অনলিভিংয়ের মধ্যে কি ব্যাপারটা আছে, কী বৈশিষ্ট্যর পরিপ্রেক্ষিতে করা হচ্ছে। দ্য অ্যান্সার টু দিস ইজ প্রেজেন্স অফ বেসিস ইউনিট অফ লাইফ। উত্তরটা কি আসলো? বেসিস ইউনিট অফ লাইফ, দ্য সেল ইন অল লিভিং অর্গানিজম। তাহলে অল লিভিং অর্গানিজম পজেস সেলস, লিভিং সেলস। বলে স্যার কীরকম বললেন স্যার? অল লিভিং সেল পজেস সেল, বলছে লিভিং সেল। স্যার করোনা তো একদম শেষ করে দিলাম, মানে তাহলে তো আমাদের সব শেষ করে দিচ্ছে, কোনোটাকে কেন লিভিং বলবো না? প্রশ্ন আসতে পারে। তোমার বাড়ির খাটটা তার বললেন, আপনি তো বললেন যে লিভিং, তাহলে রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল প্রথমে, সেটা কেন লিভিং হবে না? হ্যাঁ, সেগুলো সবই লিভিং ছিল এক সময়, কিন্তু উনি সুবেরাইজড সেল ওয়াল দেখেছিলেন। আর করোনাকে কেন বলবো না? করোনা একটা ভাইরাস, আউট অফ লিভিং বডি দে বিহেভ অ্যাজ ইনার্ট সাবস্টেন্স, সেই জন্য বলবো না। তাহলে লিভিং অ্যান্ড নন লিভিং, তাহলে এমন কিছু জিনিস আছে যা আমাদের কাছে এখনও মিস্ট্রি, এখনও আমরা জানি না। আমরা যেদিন ল্যাবে কোনো লিভিং তৈরি করতে পারবো, সেদিন আমাদের এই উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সব তৈরি করতে পারছি, কিন্তু প্রাণ দিতে পারছি না। সমস্ত কিছু তৈরি করতে পারলেও প্রাণ দিতে পারছি না। তাহলে এখানে উত্তরটা কি বলা হচ্ছে? এখান থেকে কি নেব? আবার বলছি, বেসিক ইউনিট অফ লাইফ থাকবে কাদের? নন লিভিং, লিভিং সরি। অল অর্গানিজম আর কম্পোজড অফ সেলস, সমস্ত অর্গানিজম, এমন কোনো অর্গানিজম নেই যা সেল দিয়ে তৈরি নয়। তুমি এমন কোনো অর্গানিজম পাবে না যার কোষ নেই। হলো এক নম্বর। কোষ হচ্ছে সেই ক্ষুদ্রতম অংশ, ভালো করে শোনো, কোষ হচ্ছে সেই ক্ষুদ্রতম অংশ যা কি করতে পারে? রিপ্রোডাকশন করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, বংশগত বৈশিষ্ট্য পরবর্তী বংশে দিতে পারবে, এবং সে কিছু কিছু ক্রাইটেরিয়া শেষও করবে, যেটা আমরা লিভিং ওয়ার্ল্ডে পড়ব, যেমন মেটাবলিজম, সেন্সিভিটি, অনেক কিছু এইগুলো দেখাতে পারবে। ঠিক আছে? তাহলে তার মানে কি? দেখো, একটা সেলের মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া, সে তো এইগুলো করতে পারছে না, তাহলে সে কখনোই সেল নয়। মিনিমাম ক্ষুদ্র একটা বস্তু হতে পারে যে রিপ্রোডিউস করতে পারবে এবং তার মতো সত্তা তৈরি করতে পারবে। সামস আর কম্পোজড অফ এ সিঙ্গেল সেল, এদের মধ্যে কেউ একটি কোষ দিতে কল্ড ইউনিসেলুলার অর্গানিজমস। মোনেরা ইউনিসেলুলার বাট প্রোক্যারিওটস, প্রোটিস্টা ইউনিসেলুলার বাট ইউক্যারিওটস। মনে থাকে যেন, ভুলো না কিন্তু,
অবশ্য বলার কোনো জায়গা নেই, পরে যখন পড়বো মনে করতে হবে। ওয়াইল আদার্স লাইক আস, আমাদের মতন কি আছে না কম্পোজড অফ মেনি সেলস অ্যান্ড আর কল মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে মাল্টিসেলুলার অর্গানিজম মোর দ্যান 2 সেলস, আর ইউনিসেলুলার অর্গানিজম ইউনিসেল। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, হোয়াট ইজ এ সেল? কোষ কি? এনসিইআরটি কি বলছে? ইউনিসেলুলার অর্গানিজম আর ক্যাপাবল অফ, হোয়াট ইজ সেল? ইউনিসেলুলার অর্গানিজম। দেখো ইউনিসেলুলার এটা গোল দিয়েছি মানে না, মানে মনে রাখতে হবে এমন কোনো, সেই জন্য গোল দিইনি, এটা দাগিয়ে দিই। অর্গানিজম আর ক্যাপাবল অফ কী কী ক্রাইটেরিয়া, তার একটা আইডেন্টিটি থাকবে। মাল্টি সেলুলার অর্গানিজমের কোনো একটা সেলের আইডেন্টিটিতে কোনো কাজ হবে না, ভালো করে বোঝো। ইউনিসেলুলার অর্গানিজম আর ক্যাপাবল কি? ইউনিসেলুলার মাল্টিসেলুলার মধ্যে পার্থক্যটা কি? ইউনিসেলুলার অর্গানিজম ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এরা ন্যাচারালি বিগার সাইজ দেন মাল্টিসেলুলার অর্গানিজম। এবং কি বলছে? পারফর্মিং এসেন্সিয়াল ফাংশনস। কীরকম এসেন্সিয়াল ফাংশন? এদের একটা কোষের মধ্যেই মেটাবলিজম হবে, এক্সো এন্ডোসাইটোসিস, বুঝতে পারছো? তার মানে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, মেটাবলিজম, ইনজেকশন মানে খাদ্য গ্রহণ, বর্জন, শ্বসন, সমস্ত কিছুই একটা কোষের মধ্যে দিয়ে হবে। তাহলে ইউনিসেলুলারের একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে, সে কিন্তু খাদ্য ভক্ষণ করতে পারে বাই ফ্যাগোসাইটিস অর পিনোসাইটোসিস, কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের সব কোষ কি তাই পারে না। পার্থক্য বোঝো, পার্থক্যগুলো বোঝো। এই যে এইখানে কথাগুলো বলছে, এখান থেকে কিন্তু মাল্টিপল চয়েস থেকে কোশ্চেন করতে পারে। মাল্টিপল চয়েস মানে 4টে উত্তর দিল, তার মধ্যে একটা বাস্তবে তা না। বাম পাশের কলামের সঙ্গে ডান পাশের কলাম মেলাও, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে করে এবং করবেও। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমের সঙ্গে মাল্টিসেলুলার অর্গানিজমের যে পার্থক্য, সেই পার্থক্য থেকেও যেমন প্রশ্ন করতে পারে, কত সূক্ষ্ম পার্থক্য দেখো। এরকম বলল সেলস, এরকম ধরে হয়তো বললো যে সেলস হুইচ এনগালফ দ্য ফুড, বলল প্রোটোজোয়া, বলল লিভার সেল, বললো এরকম করে কয়েকটা। তো তুমি এখন চিন্তা করবে, আরে এ তো লিভার সেলে তো অনেক সেল আছে, তারা তো এনগালফ করতে পারে, শত্রুকে খেতে পারে, তাহলে কি এটা হবে? না, হবে না, কারণ সেটা আইডেন্টিফাই মাল্টিসেলুলার ক্ষেত্রে হচ্ছে না, ইউনিসেলুলার, কারণ প্রোটোজোয়াটা চলে আসবে। তাহলে এইরকম ধরনের কোশ্চেন কিন্তু করবে তোমাকে। নেক্সট কি বলছে? এনিথিং লেস দ্যান কমপ্লিট স্ট্রাকচার অফ এ সেল ডাজ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং। ভেরি ভেরি আইএমপি। এখান থেকে কেন এই লাইনটার অর্থটা বোঝার জন্য বলছি। বলা হচ্ছে পুরোপুরি স্ট্রাকচার যদি না থাকে, যা একটা কোষকে জীবন্ত বলবে, তার থেকে যদি কম হয় তাহলে হবে না। যেমন মাইটোকন্ড্রিয়া শুধু, এটা সেল নয়। ক্লোরোপ্লাস্টিড সেল নয়, কারণ সে এককভাবে একটি মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টিড তৈরি করতে পারে না। সে পারতে পারে, তাকে সেলের মধ্যে থেকে করতে হবে। বোঝাতে পেরেছি? কিন্তু একটা সেল সে কিন্তু পারে। তাহলে এইখানে ইম্পর্টেন্ট, এনিথিং লেস দ্যান এ কমপ্লিট স্ট্রাকচার অফ সেল ডাজ নট এনশিওর কমপ্লিট লিভিং। কখনোই কমপ্লিট লিভিং। হেন্স সেলস ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। সেলের সংজ্ঞাটা কী হয়ে গেল? এই যে সেলের সংজ্ঞাটা এখানে বলা হলো, হেন্স দ্য সেল, যে সেলের সংজ্ঞাটা বলেছে, এটা দেখো তো সেল থিওরির কথা এটাই বলেছে না একদম। আমি যে বলে এসেছি সেল থিওরির কথা, সেই সেল থিওরির কথাই বলে এসছেন এখানে।
তাই না? তাহলে এগুলো হচ্ছে সেল থিওরির কথাটাই, হোয়াট ইজ সেল, সেম, এছাড়া কিছু বলার নেই। ফান্ডামেন্টাল কিসের? তার গঠন এবং ফাংশন করার ইউনিট সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। নেক্সট, আবার সেই অ্যান্টন ভন লেওয়েনহক ফার্স্ট শ ডিসক্রাইব দ্য লিভিং সেল, যেটা এনসিআরটিতে। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল, ডিসকভার করেছিল, মনে রাখতে হবে কিন্তু। রবার্ট ব্রাউন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন, এটা পরে পড়বো আমরা, ঠিক আছে। ফার্স্ট এ তো জানুন। দ্য ইনভেনশন অফ মাইক্রোস্কোপ অ্যান্ড, লাইন দিয়ে তাহলে বুঝতে হবে, দ্য ইনভেনশন অফ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড ইমপ্রুভমেন্ট লিডিং to electron microscope reveal all structural and details of the cell। কি বুঝলাম আমি? মাঝে যেগুলো লিখেছি সেগুলো বাদ দাও, মাঝের কথাটা এবার আগে বলিনি, তারপর লাইনটা বুঝিয়ে দিচ্ছি। জনসন ব্রাদার ফার্স্ট মেড কম্পাউন্ড মাইক্রোস্কোপ 1950, এটা হচ্ছে এইমসের জন্য। জেনসেন ব্রাদার্সরা প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপ তৈরি করেছিল। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ নল অ্যান্ড রাস্কা 1931-এ এরা তৈরি করেছিল। বেশ, এখানে বলা হচ্ছে দ্য ইনভেনশন অফ মাইক্রোস্কোপ অ্যান্ড ইটস ইমপ্রুভমেন্ট লিডিং টু ইলেকট্রন মাইক্রোস্কোপ রিভেল আস স্ট্রাকচার ডিটেলস। এটা মনে হচ্ছে এবছর না, মানে আমরা সেল অর্গানিলিগুলোকে ভালোভাবে দেখতে পারলাম কোন আবিষ্কারের পরে, তখন হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের যে অ্যান্সারটা হবে সেটা। বুঝতে পারলাম? ইলেকট্রন মাইক্রোস্কোপের যে অ্যান্সারটা সেটা হবে অ্যান্সার। বারবার হ্যাক করে যাচ্ছে।